শহরের কোলাহল থেকে একটু দূরে। আজ শুরু আমাদের ঘাটশিলা যাত্রা। ঝাড়খণ্ডের ছোট্ট এক পাহাড়ি শহর হল ঘাটশিলা, যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে। নদী, পাহাড় আর শান্ত পরিবেশের মাঝে শুধু সময় কাটানোর জন্য আমি চলে এলাম এই ঘাটশিলায়। 2-3 দিনের এই ট্রিপে ঘাটশিলাকে দেখব একটু ধীরে আর একটু নিজের মতো করে। এই সিরিজে থাকছে ভ্রমণের রাস্তাঘাট, প্রকৃতির দৃশ্য আর কিছু সাধারণ মুহূর্ত। চলুন আজ আমরা ঘাটশিলাকে অনুভব করি আর আমাদের প্রথম পর্ব শুরু করি। আজ বৃহস্পতিবার, 12ই ফেব্রুয়ারি 2026। আজ আমি যাচ্ছি আপনাদের সাথে নিয়ে 2-3 দিনের জন্য ঘাটশিলা ভ্রমণে। তাই সকাল 6:05 ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে শাওড়াফুলি থেকে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে, কারণ হাওড়া থেকেই পেয়ে যাব আমার এই যাত্রার জন্য ট্রেনটা। গুড মর্নিং, আবার বেরিয়ে পড়েছি একটা নতুন যাত্রার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 7টা, চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে আজ ধরবো হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনের টাইম ছিল সকাল 6:20। রাত 3টের সময় মেসেজ পেলাম যে ট্রেন ছাড়বে সকাল 7:30টায়। তাই চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকে ধরতে যাব ট্রেনটা নর্মালি দেয় 19 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে চলে এসেছি, প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দিয়েছে। ট্রেনের ছাড়ার টাইম আছে সকাল 7:30টা। অ্যাকচুয়ালি টাইমটা ছিল 6:20, সেই টাইমটা পোস্টপন্ড করে সকাল 7:30টা করেছে। আমাদের কোচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে D5। আগে কোচে উঠে আপনাদের দেখাচ্ছি কোচটা কেমন, বসার জায়গা কেমন, সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। সময় এখন 7:40। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা হাওড়া ছেড়ে বেরিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমি আমার সিট কিন্তু রিজার্ভ করেই যাচ্ছি। আমার এই টিকিটটা আমি কেটেছি সেকেন্ড সিটিংয়ে, তার জন্য আমার টিকিটের দাম পড়েছে 140 টাকা। এছাড়া এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন চেয়ার কারের সুবিধাও, যার ভাড়া পড়বে মাথাপিছু 440 টাকা করে। এই ট্রেন ছাড়াও আপনারা পাবেন 30 হাওড়া থেকে কেবিজে ইস্পাত এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 22861। এই যে ট্রেনটার কথা বলছি, এই ট্রেনে আপনারা থার্ড এসির সুবিধা কিন্তু পেয়ে যাবেন। আপনারা ভাবছেন আমি সব ট্রেন যেগুলো বললাম সকালের কেন বলছি, কারণ সকাল সকাল যদি আপনারা চলে যেতে পারেন তাহলে একটা দিনও কিন্তু আপনাদের নষ্ট হবে না, বরং সব কিছু ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। এই ঘাটশিলায় যাওয়ার ট্রেন আপনারা কিন্তু হাওড়া থেকেই পাবেন, আর একখানা পাবেন শালিমার থেকে, যেটা ছাড়ে দুপুর 3টের সময়। হাওড়া থেকে টিকিট কাটলে আপনারা টিকিটটা কিন্তু কাটবেন ঘাটশিলা পর্যন্ত। ঘাটশিলার এটাই একটা স্টপেজ আছে। সময় সকাল 9:25। এসে গেলাম খড়গপুরে। এরপর আর একটা স্টপেজ থামবে ঝাড়গ্রাম, তারপরেই আমরা পৌঁছে যাব ঘাটশিলা। আমাদের ট্রেন খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সময় 11:05। আমরা নেমে গেলাম ঘাটশিলা স্টেশনে। এবার যাব অটো বা টোটো ধরতে, সেইটা গিয়েই আপনাদের বলবো এখান থেকে কি পাওয়া যায়। আমিও অ্যাকচুয়ালি কিছু জানি না, তো আমিও আজকে প্রথম, তো আমাকে অনেক কিছু জানতে হবে। স্টেশনে নেমে পেছন দিকে আমাদের যেতে হচ্ছে। আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম দিয়ে এসে আপনারা সামনেই এই রকম একটা ওভারব্রিজ পেয়ে যাবেন।
ওভারব্রিজ থেকে একটা রাস্তা যাচ্ছে বাঁ দিকে, একটা রাস্তা যাচ্ছে ডান দিকে। ডান দিকের রাস্তা ধরে আপনারা চলে যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার সামনে সোজা গিয়ে আমাদের যেতে হবে অটো বা টোটো ধরতে। চলুন দেখা যাক কোথায় কি পাওয়া যায়। বাদিকেই একটা রাস্তা আপনারা পেয়ে যাবেন। বাদিক ধরে চলে গেলেই সামনে আপনারা অনেক অটো পেয়ে যাচ্ছেন। স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে গিয়ে দেখলাম অটো স্ট্যান্ডে এইরকম রেড চার্টের বোর্ড করা আছে, তাই সেখান থেকে একটা অটো ভাড়া করে নিলাম, যার ভাড়া নিল 2 দিনের সাইট সিন সহ 2200 টাকা। একটা কথা বলে রাখি, অটো ভাড়া করার আগে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবেন। অটো ভাড়া করার পর চলে গেলাম ব্রেকফাস্ট করতে সামনের একটা রেস্টুরেন্টে। চলুন রেস্টুরেন্টটাও আপনাদের দেখিয়ে দিই। ট্রেন থেকে নেমে একটা অটো করে নিলাম, যেটা আমাকে হোটেলে নিয়ে যাবে প্লাস সাইট সিনও করাবে। তার জন্য 2 দিনের জন্য ওরা আমার থেকে চার্জ করলো 2200 টাকা। আর সামনেই একটা রেস্টুরেন্টে খেতে চলে এলাম, যেখানে পুরি পাওয়া যায়। বলছে 30 টাকা প্লেট, 4 পিস পুরি থাকে। তো পুরিটা দিক আপনাদের দেখাচ্ছি, কেমন তাদের খেতে হয় সেটাও জানাচ্ছি। হোটেলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একবার হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। সামনেই দেখতে পাচ্ছেন স্টেশন। স্টেশনের ঠিক উল্টো দিকেই এইটা হচ্ছে অজয় লজ। অজয় লজের পাশেই হচ্ছে মা রঙ্কিনী হোটেল। এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। সামনেই সমস্ত কিছু তৈরি হচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেলেই আবার অটো নিয়ে আমি চলে যাচ্ছি আমার হোটেলে। তবে একটা কথা এখানে বলে রাখি, হোটেলটা কিন্তু আমি ফোনেই কথা আগে বলে নিয়েছিলাম। যদি অটোওয়ালাদের বলতাম আমার কোনো হোটেল দরকার, সেক্ষেত্রে কিন্তু হোটেলের ভাড়াটা আপনাদের বেশি পড়বে, কারণ সেখান থেকে অটোওয়ালাদের কমিশন থাকে একটা। তাই বলছি, আপনারা অনলাইন থেকে কোনো নাম্বার দেখে নিয়ে আগে হোটেলে কন্ট্যাক্ট করে তারপরে ভিজিট করুন। সেক্ষেত্রে কিন্তু দাম দর করতে আপনার সুবিধা হবে। ওইটাতেই যাবো। অটো ধরে আমি সিধে চলে এলাম আমার হোটেলের সামনে। আমার হোটেলের নাম ছিল রাতমোহনা ইন। হোটেলটার বাইরের পরিবেশটা যত না সুন্দর, ভেতরের পরিবেশ আমায় সত্যি মুগ্ধ করে দিল, যেটা আমি এখন ঘুরে আপনাদের দেখাবো। দরজা দিয়ে ঢুকেই প্রথমেই আপনারা পেয়ে যাবেন এই ফাঁকা জায়গাটা। এখানে চাইলে আপনাদের বাইক, 4 চাকা সমস্ত কিছু কিন্তু হোটেলের মধ্যেই পার্কিং করতে পারবেন। এই হোটেলে আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভির সুবন্দোবস্ত। যদি সাথে বাচ্চা থাকে, এই হোটেলটা কিন্তু তাদের খেলাধুলার জন্য 1 নম্বর হতে পারে। আর যদি আপনারা কাপল আসেন, তাহলে জানিয়ে রাখি হোটেলটা কিন্তু কাপল ফ্রেন্ডলি। দেবাদিদেব মহাদেবকে দর্শন করে আমি চলে গেলাম রিসেপশনে। রিসেপশনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। সামনের এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেপশন। ডান দিকে রিসেপশন, বাঁ দিকে আছে পাখির খাঁচা। রিসেপশনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সাজানো। আর এইটা হচ্ছে পাখির খাঁচা। সামনের খাঁচায় রাখা আছে পায়রা, আর আরেকটা খাঁচায় ছোট ছোট পাখি। এগুলো পায়রার থেকে ছোট, কিন্তু দেখতে ঠিক পায়রার মতো। নামটা জানি না বলে আমি বলতে পারলাম না।
এখানেই দু রকম রুম আপনি পাবেন। এই সামনের যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটেজ, এর ভাড়া পার ডে 3000 টাকা। আর আমি যেইটায় ছিলাম সেইটার ভাড়া হচ্ছে 2500 টাকা, আমায় দেওয়া হয়েছে 2200 টাকায়। ওটা হচ্ছে এক্সিকিউটিভ রুম। কটেজগুলোর পাশ দিয়ে এইরকম একটা রাস্তা করা আছে, দেখতে পাচ্ছেন ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। তার সোজা উঠে গেলেই আপনারা দেখতে পাবেন সামনেই সুবর্ণরেখা নদী, আর সোজাসুজি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে লাঞ্চ করার জায়গা। সোজা ওইটা সামনেরটা হচ্ছে রান্নাঘর, আর তার পাশে এটা হচ্ছে একটা কমিউনিটি হল। রিসর্টের ভেতর দিয়েই আপনারা পেয়ে যাবেন নদীর ধারে গিয়ে বসার জায়গা, বা একটু একান্তে সময় কাটানোর জায়গা, বা যদি রিসর্টের মধ্যে থেকেই আপনারা এই নদীকে উপভোগ করতে যান, তার জন্য কিন্তু এখানে এইরকম সুন্দর সুন্দর বেঞ্চ বানিয়ে দেওয়া আছে। এই হাতিটাকে দেখুন একবার শুধু, এতটা সুন্দর। আর হাতিটা কিন্তু খুব বড়, যতটা ভিডিওতে দেখছেন তার চেয়ে বড়। ফ্যামিলিতে বাচ্চা থাকলে অবশ্যই এই রিসর্টে কিন্তু একবার নিয়ে আসবেন। এই রিসর্টের ব্যাপারে যে আমি এত কথা বলছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, কারণ এখানে আমি আমার নিজের টাকা খরচ করেই এসেছি। তবুও যেটা ভালো তাকে ভালো আমায় বলতেই হবে। খুব নির্জনে একান্তে সময় কাটাতে চাইলে আমার কাছে কিন্তু এই রিসর্টটা একদম বেস্ট লেগেছে। চলুন আপনাদের আমার রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম, দেখে নিন। খুব সুন্দর করে কিন্তু রুমটা বানানো আছে, দেয়ালে ওয়ালপেপার লাগানো আছে। ছোট একটা আলমারি কাম ড্রেসিং টেবিল আপনারা পেয়ে যাবেন, ছোট একটা টিভি পেয়ে যাবেন, এসিও আছে রুমে, কোনো অসুবিধা নেই। আর আমি যে এখন এসছি, বাইরে এমনি এত হাওয়া দিচ্ছে যে এসির কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। এই রুমটার আমার থেকে ভাড়া নেওয়া হয়েছে পার ডে হিসাবে 2200 টাকা। এতে কিন্তু কোনো রকম মিল বা ব্রেকফাস্ট ইনক্লুড করা নেই। সোজা গিয়ে বাদিকে গেলেই আপনারা বাথরুম পেয়ে যাবেন। চলুন বাথরুমটাও দেখিয়ে নিই। এটা হচ্ছে বাথরুম, কোমর লাগানো আছে, সমস্ত সিস্টেম কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন শাওয়ার লাগানো, সমস্ত সুযোগ সুবিধা আপনারা এতে পেয়ে যাবেন। কর্নার বেসিন লাগানো আছে, তার উপর আয়না দেওয়া আছে। খুব ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর বাড়িটা। এগুলোকে বলে এক্সিকিউটিভ রুম। এটা মাড হাউস নয়, মাড হাউসটা আপনাদের একটু বাদে দেখাচ্ছি। লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম দুপুরে সাইট সিন করতে 3টে নাগাদ, কারণ আজকে আমায় সাইট সিন করতে হবে 3 থেকে 4টে স্পট। আপনারাও
প্রথম দিন এসে এই সাইট সিনগুলো কিন্তু দেখে নেবেন। সামনেই দেখতে পাচ্ছেন হিন্দুস্তান কপার মাইনের কোম্পানি, তার পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা। এখন আমরা চলেছি ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তাটা দেখে এইরকম লাগলেও কিন্তু যথেষ্ট উঁচু আছে। নিচে দেখতে পাচ্ছেন কত পাথর। বাড়ির কারোর কিন্তু পায়ে প্রবলেম থাকলে এখানে একটু দেখে শুনে হাঁটতে বলবেন, কারণ জায়গাটা এখন বর্ষাকাল নয়, এটা আমি এসছি ফেব্রুয়ারি মাস, আজকে হচ্ছে 12 তারিখ। তাতেও কিন্তু এই পাথরে পা পড়লে কিন্তু পাটা স্লিপ কাটছে, আর বর্ষাকালে তো এর কথা বলাই যাবে না। জায়গাটা উঠতে কিন্তু খুব কষ্ট আছে, আর নামতে কিন্তু তার চেয়ে বেশি রিস্ক। দেখে নিন রাস্তাটা কতটা খাড়াই। টুমা ছাপিয়ে গেছি, আপনাদের রাস্তাটা দেখাচ্ছি কোথা থেকে উঠলাম। সামনের রাস্তাটা দেখুন, এই নিচে যতটা যাচ্ছে, এইটা উঠে আসতেই আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। জায়গাটা পুরো ওই শাল গাছ দিয়ে ঘেরা, দেখে নিন। চলুন ফুলডুংরি পাহাড়ের, এইটাই বলছে পাহাড়। পাহাড় উঠতে এত কষ্ট, তাহলে মানুষ কি করে এভারেস্টে ওঠে? আজকে আমি এইটাই বুঝতে পারছি। আর আমাদের সাধারণ মানুষের, ভারতীয়দের কাজকর্ম দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন চারিদিকে জলের বোতল, সমস্ত আবর্জনা ফেলে রেখে দিয়েছে। এই ওপরটা উঠে আমরা দেখছি। চলুন। জায়গাটা কিন্তু সত্যি খুব স্লিপ কাটছে। একটু যদি অন্যমনস্ক হন তাহলে আপনার পা কিন্তু ফসকে যেতে পারে, আর ফসকে গেলে রক্ষে নেই। এই উঁচুতে এসে এইরকম একটা উঁচু জায়গা আছে পাঁচিল দিয়ে ঘেরা, এখানে এসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক আর পথের পাঁচালী লিখেছিলেন। ভাবা যায় এই রকম জায়গায় এসেও মানুষ কত সুন্দর সৃষ্টি করতে পারে। চলুন এবার আমরা একটু ওই দিকটা ঘুরে দেখে আসি। হেঁটে চলেছি তো হেঁটে চলেছি, কিন্তু জায়গাটার পরিবেশ কিন্তু খুব ভালো লাগছে। ঠান্ডা একটা হাওয়া চারিদিকে, যদিও বাইরে গরম আছে। ভেবেছিলাম এখানে এত হয়তো গরম থাকবে না, কিন্তু যথেষ্ট গরম। চারিদিকে এখানে শুধু শাল গাছের ভর্তি। জায়গাটা এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। যারা ট্রেক করেন তারা বাদে আমি বলবো বর্ষাকালে বাড়ির বউ মেয়ে ফ্যামিলি নিয়ে এই জায়গায় আসা কিন্তু খুব রিস্কের ব্যাপার আছে। একবার দেখুন নিচের দিকটা কতটা ঢালু, দাঁড়ান দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঢালু আছে? এই দেখুন, মানে একবার পড়লেই কিন্তু শেষ। নামতে নামতে আপনাদের বলছি, উঠতে যা কষ্ট হয়েছে, নামতে কিন্তু কষ্ট হচ্ছে বেশিও ভয় লাগছে। এই রাস্তাটা এতটা নিচের দিকে খাড়াই, পা কন্টিনিউ স্লিপ কাটছে। এবার আগে নেমে নিই, নেমে নিয়ে অটোয় গিয়ে আপনাদের বলছি। ফুলডুংরি পাহাড় ঘুরে এসে আমরা চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে উনি যে বইগুলো লিখতেন ফুলডুংরি পাহাড়ে বসে, বাড়িতে যাওয়ার আগে এই লাইব্রেরিতে তার সমস্ত বই খাতা কলম সমস্ত জমা রেখে তারপরে তিনি বাড়িতে যেতেন। আসুন আপনাদের সেই লাইব্রেরিটা একবার
দেখিয়ে দিই। এই হলো সেই লাইব্রেরি। সামনেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি দেখতে পাচ্ছেন। এখন চলে এসেছি রামকৃষ্ণ মঠ। আমাদের বেলুড় মঠ যেমন আছে, এখানকার রামকৃষ্ণ মঠ, এটা হচ্ছে ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। এই রামকৃষ্ণ মঠ কিন্তু ঘুরে দেখার জন্য একটা খুব ভালো জায়গা। আর সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি যদি দেখতে চান, মন একদম মুগ্ধ হয়ে যাবে। আমি সন্ধ্যার আগে এসেছি, এখন আমি সন্ধ্যা আরতি দেখতে পাবো না, তবুও ভেতরের পরিবেশ খুবই সুন্দর। এখানে চাইলে আপনারা রুম নিয়েও থাকতে পারবেন। রুম চার্জ এখানে আহার আদি সহ সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়। এখানে দেখুন ভিজিটিং আওয়ার্স দেওয়া আছে। এখানে যদি আপনাদের রুম নিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমাদের বেলুড় মঠ থেকে আপনাকে বুকিং করে আসতে হবে। এখন আমরা চলে এসেছি মঠের মেন মন্দির প্রাঙ্গণে, যেখানে সন্ধেবেলা রোজ সন্ধ্যা আরতি, গান সমস্ত কিছু কিন্তু হয়। সন্ধ্যা 6টায় এলে এখানে আপনারা সন্ধ্যা আরতি দেখতে পাবেন। আর এই মঠে যদি আপনারা রুম নিয়ে থাকতে চান, সে ক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে 500 থেকে 700 টাকা। সেটা কিন্তু আপনাদের অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। যে টাকাটার কথা বললাম, এই টাকাটা কিন্তু আহারাদি সহ নেওয়া হবে। এই মঠের এই মন্দিরে এসে একটা আলাদা নীরবতা কিন্তু কাজ করছে, সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারলাম। সব দেখে এবার চলে এলাম সেই মহান পুরুষের বাড়ি, যার জন্য আজ এই ঘাটশিলার এত নামডাক। ঠিকই ধরেছেন, আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলুন সেটাও ঘুরে দেখে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে গিয়ে দেখি সেখানে ভিডিও করা বারণ, তাই ভেতরের কোনো ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি তা এখানেই আমি দেখিয়ে দিলাম। গৌরীকুঞ্জ দেখে বেরিয়ে আমি চলে গেলাম রাতমোহনা দেখতে। এই রাতমোহনা আমার হোটেলের কিন্তু পাশেই অবস্থিত। চলে এসেছি রাতমোহনা ফলসের সামনে। পরিবেশটা একবার আপনারা দেখুন। এটা আমার মুখে কিছু বলার নেই, এটা দেখার পরিবেশ।
রাতমোহনা ঘোরার পর আমি ফিরে এলাম আমার রুমে। বাকি জায়গা ঘুরে দেখাবো কালকে, মানে আপনাদের সাথে আমার দেখা হবে আগামী পর্বে। সঙ্গে থাকবেন আর এই ছোট ভাইটাকে মনে রাখবেন।